আগে গুলি পরে প্রশ্ন, এই কথাটা তো সাধারণত সিনেমার খলনায়কদের মুখে শোনা যায়, তাই না? হুম। কিন্তু যখন একটা সভ্য শান্তিপূর্ণ দেশ তার সবচেয়ে শক্তিশালী মিত্র মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেয়, তখন বুঝতে হবে যে পর্দার আড়ালে গুরুতর কিছু একটা ঘটছে। ঠিক। আর এই পুরো টানাপড়েনের কেন্দ্রে আছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। আমাদের আজকের আলোচনায় আমরা দেখব বরফে ঢাকা এই বিশাল ভূখণ্ডটা নিয়ে হঠাৎ করেই কেন বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে এমন টানাটানি শুরু হলো। ঠিক তাই। আর এটা কিন্তু কোনো সাধারণ জমি কেনাবেচার প্রস্তাব নয়, যেমনটা হয়তো বাইরে থেকে মনে হতে পারে। এর গভীরে লুকিয়ে আছে আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদ আর বদলে যাওয়া বিশ্ব রাজনীতির এক জটিল হিসাব। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই জটটা খোলা। কেন আমেরিকা হঠাৎ গ্রিনল্যান্ডের জন্য এতটা মরিয়া হয়ে উঠল? ডেনমার্কের প্রতিক্রিয়ায় বা এতটা তীব্র কেন? আর এই দুই বন্ধুর লড়াই কিভাবে তাদের সামরিক জোট ন্যাটোকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে? চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। হোয়াইট হাউস থেকে যে গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা বলা হচ্ছে সেটা তো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন? ডেনমার্কের এই আগে গুলি পরে প্রশ্ন মন্তব্যটা ঠিক কিসের প্রতিক্রিয়া এলো? ডেনমার্কের এই প্রতিক্রিয়াটা এসেছে যখন তারা বুঝতে পারল যে আমেরিকার এই আগ্রহটা এটা নিছক কথার কথা নয়। হোয়াইট হাউস থেকে শুধু কেনার প্রস্তাবে আসেনি, বরং এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে যে প্রয়োজনে সামরিক বিকল্প ভাবা হতে পারে। ও, আর ঠিক এই জায়গাতে ডেনমার্ক তাদের সবচেয়ে কঠোর অবস্থানটা নিয়েছে। এক মিনিট, আগে গুলি পরে প্রশ্ন, এটা তো কোনো স্বাভাবিক কূটনৈতিক ভাষা নয়, এটা তো সরাসরি যুদ্ধের হুমকি। ঠিক তাই। আর এটা কোনো বানানো কথা নয়। এটি ১৯৫২ সালের একটি সামরিক নির্দেশিকা থেকে নেওয়া। ভাবুন, স্নায়ুযুদ্ধের সেই শীতল সময়ে আচ্ছা, যখন সোভিয়েত ট্যাঙ্ক যে কোনো মুহূর্তে ইউরোপে ঢুকে পড়তে পারে, সেই আতঙ্কের মধ্যে এই নিয়মটা তৈরি হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ফিল্ড কমান্ডারদের হাতে ক্ষমতা দেওয়া, যাতে তারা কোপেনহেগেন থেকে নির্দেশের অপেক্ষা না করেই আগ্রাসন রুখে দিতে পারে। তার মানে এটা এমন এক জরুরি আইন যা শুধুমাত্র সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিতে ব্যবহার করার কথা। একদম। সেই আইন এখন আমেরিকার বিরুদ্ধে ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছে। এটাই পরিস্থিতিকে এতটা বিস্ফোরক করে তুলেছে। এর মাধ্যমে ডেনমার্ক আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। গ্রিনল্যান্ডের ওপর যে কোনো একতরফা পদক্ষেপকে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে এবং সাথে সাথেই জবাব দেবে। এক মুহূর্ত দেরি না করে। তারা ভয় পাচ্ছে যে আমেরিকা হয়তো সরাসরি অধিগ্রহণ না করে যাকে বলে সালামি স্লাইসিং কৌশল নেবে। সালামি স্লাইসিং মানে একটু একটু করে নিজের প্রভাব বাড়ানো। ঠিক ধরেছেন। ধীরে ধীরে গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়ানো, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং একদিন দ্বীপটার উপর কার্যত দখল নিয়ে নেওয়া, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। ডেনমার্কের ভাষায় আমেরিকা গ্রিনল্যান্ডকে একটা জীবন্ত সমাজ হিসেবে দেখছে না। তারা এটাকে কেবল একটা বিশাল সামরিক বিমানবাহী জাহাজের মতো ব্যবহার করতে চাইছে। এই হুঁশিয়ারিটা সেই গভীর আশঙ্কা থেকেই জন্মেছে। ডেনমার্ক যে এত কঠোর একটা অবস্থান নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে গ্রিনল্যান্ড তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যি বলতে কি, আমাদের অনেকেরই এই দ্বীপটা সম্পর্কে ধারণা খুব অস্পষ্ট। বরফে ঢাকা একটা বিশাল জায়গা এই পর্যন্তই, জার্মানির চেয়ে ৬ গুণ বড়, অথচ জনসংখ্যা ঢাকার একটা ছোট এলাকার সমান, মাত্র ৫৬,০০০। এর আসল রাজনৈতিক পরিচয়টা কি? এটাই তো এই সংকটের অন্যতম মূল কারণ। ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ, কিন্তু সেই ১৭০০ সাল থেকে এটি ডেনমার্কের সাথে রাজনৈতিকভাবে যুক্ত। অনেক দিন। হ্যাঁ, বর্তমানে এটি ডেনমার্ক কিংডমের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর মানে হল গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার, সংসদ এবং প্রধানমন্ত্রী আছেন। তারা দেশের অভ্যন্তরীণ সমস্ত বিষয়, যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, নিজেরাই নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, নিজেদের ঘরের ব্যাপার তারা নিজেরাই সামলান। তাহলে ডেনমার্কের ভূমিকাটা কোথায়? ডেনমার্কের হাতে রয়েছে দুটো প্রধান বিষয়: প্রতিরক্ষা আর পররাষ্ট্রনীতি। অর্থাৎ গ্রিনল্যান্ডের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এবং বিদেশের সাথে সম্পর্ক রক্ষার দায়িত্বটা কোপেনহেগেনের। এই দ্বৈত শাসন ব্যবস্থায় পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কিভাবে?
কারণ আমেরিকা যখন গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছে তখন তাকে ডেনমার্কের সাথে কথা বলতে হচ্ছে, কিন্তু গ্রিনল্যান্ডের সম্পদ বা জমি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার জন্য গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারের সম্মতি লাগবে। আর অর্থনৈতিক দিকটা নিশ্চয় ডেনমার্কের একটা বড় ভূমিকা আছে সেখানে। অবশ্যই গ্রিনল্যান্ডের অর্থনীতি বেশ ভঙ্গুর। তাদের রপ্তানির প্রায় ৯৫% আসে মাছ আর চিংড়ি থেকে। এই সীমিত অর্থনীতির কারণে তাদের বার্ষিক বাজেটের প্রায় অর্ধেক মানে প্রায় ৫০% আসে ডেনমার্কের দেওয়া আর্থিক অনুদান থেকে। ও আচ্ছা। এই অর্থনৈতিক নির্ভরতা ডেনমার্ককে গ্রিনল্যান্ডের ওপর একটা বাড়তি প্রভাব বিস্তারের সুযোগ করে দেয়, যা গ্রিনল্যান্ডের স্বাধীনতাকামী নেতাদের খুব একটা পছন্দের নয়। আচ্ছা, এবার আমেরিকার দিকে ফেরা যাক। এই হঠাৎ করে গ্রিনল্যান্ডের প্রতি এত আগ্রহের আসল কারণটা কি? সরকারিভাবে তো অনেক কথাই বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তা, আর্কটিক অঞ্চলের রাশিয়ার চীনের প্রভাব বাড়ছে, তাই আমেরিকার সেখানে থাকাটা জরুরি। এসব যুক্তির পেছনে আসল উদ্দেশ্যটা কি? দেখুন, সরকারি ব্যাখ্যাটা হলো একটা আবরণ। আসল কারণটা হলো প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খনিজ সম্পদ। ২০২৩ সালের একটা সমীক্ষা বলছে আধুনিক প্রযুক্তির জন্য যে ৩৪টি খনিজ পদার্থকে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তার মধ্যে অন্তত ২৫টির বিশাল ভাণ্ডার গ্রিনল্যান্ডে থাকার সম্ভাবনা রয়েছে। ২৫টি? যেমন? যেমন ধরুন রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা মৌল। এই খনিজগুলো ছাড়া আপনার স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, মিসাইল গাইডেন্স সিস্টেম, ফাইটার জেটের ইঞ্জিন কিছুই তৈরি করা সম্ভব নয়। আচ্ছা। আর বর্তমানে এই বিরল মৃত্তিকার বিশ্ববাজার প্রায় পুরোটাই চীনের নিয়ন্ত্রণে। আমেরিকা এই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায়। আর গ্রিনল্যান্ডে রয়েছে নিওডিমিয়াম, ডেসপ্রোসিয়াম, টার্বিয়ামের মতো গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকার অন্যতম বৃহত্তম ভাণ্ডার। এর পাশাপাশি ইউরেনিয়াম, লোহা, জিঙ্ক আর সোনার বিশাল মজুত তো আছেই। কিন্তু এই সম্পদ তো বহু বছর ধরেই সেখানে ছিল, তাহলে হঠাৎ এখন কেন এত তোড়জোড়? এর উত্তরটা লুকিয়ে আছে জলবায়ু পরিবর্তনে। বিশ্ব উষ্ণায়নের কারণে আর্কটিকের বরফ অবিশ্বাস্য দ্রুত গতিতে গলে যাচ্ছে। নতুন নতুন নৌপথ খুলে যাচ্ছে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের সময় অনেক কমিয়ে দেবে। যে এই নৌপথ নিয়ন্ত্রণ করবে, সে বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করবে। তাহলে যা বলা হচ্ছে আর যা আসল উদ্দেশ্য, তার মধ্যে তো আকাশপাতাল তফাৎ। জাতীয় নিরাপত্তার কথা বলে আসলে ট্রাম্প প্রশাসন এই বিপুল অর্থনৈতিক সুযোগটা লুফে নিতে চাইছে। ঠিক তাই। আর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে গ্রিনল্যান্ডের নিজস্ব আইন। পরিবেশগত উদ্বেগের কারণে গ্রিনল্যান্ডের বর্তমান সরকার তাদের জলসীমায় নতুন করে তেল ও গ্যাস উত্তোলনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। ও আমেরিকার বহুজাতিক সংস্থাগুলোর আগ্রহ এর সাথে সরাসরি সাংঘর্ষিক। তারা চায় এমন একটা প্রশাসন যে এই দরজাটা আবার খুলে দেবে। আমার কাছে পুরো বিষয়টার সবচেয়ে অবিশ্বাস্য দিক এটাই, মানে যে ন্যাটো জোট তৈরি হয়েছিল বাইরের শত্রুকে মোকাবেলা করার জন্য, সেই জোটের দুই বন্ধু দেশ আমেরিকা আর ডেনমার্ক এখন একে অপরের দিকে প্রায় বন্দুকতাক করে আছে। এক সদস্য যদি আরেক সদস্যের অঞ্চলের উপর শক্তি প্রয়োগের হুমকি দেয়, তখন জোটের কি হবে? এটা ন্যাটোর জন্য একটা অস্তিত্বের সংকট, এর চেয়ে কম কিছু নয়। ন্যাটো চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আর্টিকেল 5, যেখানে বলা আছে জোটের এক সদস্যের উপর আক্রমণ মানে হল সব সদস্যের উপর আক্রমণ। হ্যাঁ, আফগানিস্তানে হামলার পর আমেরিকা একবারই আর্টিকেল প্রয়োগ করেছিল। ঠিক। তাহলে ন্যাটোর মূল ভিত্তি সবার জন্য এক, একের জন্য সব, এই নীতিটাই তো এখানে ভেঙে পড়ছে। যে আর্টিকেল 5 রাশিয়াকে ঠেকানোর জন্য তৈরি, সেই একই আর্টিকেল ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর কথা ভাবতে হচ্ছে তার মিত্রদের। এটা তো জোটের জন্য এক কথায় আত্মঘাতী পরিস্থিতি। একদম। ভাবুন একবার পরিস্থিতিটা। যদি আমেরিকা গ্রিনল্যান্ডে কোনো সামরিক পদক্ষেপ নেয় আর তার প্রতিক্রিয়ায় ডেনমার্ক আর্টিকেল 5 প্রয়োগের জন্য আবেদন করে, তখন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য বা কানাডা কার পক্ষ নেবে? কঠিন প্রশ্ন। তারা কি তাদের সবচেয়ে বড় মিত্র আমেরিকার বিরুদ্ধে যাবে, নাকি আরেক সদস্য ডেনমার্ককে অরক্ষিত অবস্থায় ফেলে দেবে? যে কোনো সিদ্ধান্তই জোটের বিশ্বাসযোগ্যতাকে চিরদিনের মতো ধ্বংস করে দেবে। অতীতেও তো নাটো সদস্যদের মধ্যে মতবিরোধ হয়েছে, যেমন ইরাক যুদ্ধের সময়। এবারের পরিস্থিতিটা কি তার চেয়েও গুরুতর? অনেক, অনেক বেশি গুরুতর। ইরাক বা সুয়েজ সংকটের মতো বিষয়গুলো ছিল জোটের বাইরের নীতি নিয়ে মতপার্থক্য,
কিন্তু এটা জোটের ভেতরের ব্যাপার। এখানে এক সদস্য আরেক সদস্যের সার্বভৌম ভূখণ্ডের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে। এটা নেটোর মূল চুক্তির একেবারে বিপরীত। এই কারণেই ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানি আর ফ্রান্স, ট্রাম্পের এই পদক্ষেপে গভীরভাবে উদ্বিগ্ন। তারা ভাবছে, আজ যদি আমেরিকা ডেনমার্কের সাথে এমন আচরণ করতে পারে, তাহলে কাল আমাদের সাথেও করতে পারে। এর ফলে জোটের ভেতরেই অবিশ্বাস আর বিভাজন তৈরি হচ্ছে। এই পরিস্থিতিটা অনেকটা এমন যে আপনার এক ধনী আর শক্তিশালী বন্ধু আপনার পৈতৃক ভিটার নিচে তেলের খনি খুঁজে পেয়েছে আর এখন বলছে, বাড়িটা আমাকে দিয়ে দাও, কারণ তোমার চেয়ে আমি এর ভালো যত্ন নিতে পারব। এটা তো আর বন্ধুত্বের কথা হলো না। খুব ভালো উদাহরণ। আর এই টানাপোড়েনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ, অর্থাৎ গ্রিনল্যান্ডের মানুষ, তারা কি ভাবছে? তাদের মতামতটা কি? আমেরিকা আর ডেনমার্কের এই দাবার চালে তারা কি শুধু বোরে? হ্যাঁ, ঠিক তাই। তাদের কথা তো প্রায় শোনাই যাচ্ছে না। একেবারেই না, বরং তারা খুব জোরালোভাবেই নিজেদের মতামত প্রকাশ করেছে এবং এই বিতর্কের কেন্দ্রেই রয়েছে। গ্রিনল্যান্ডের নেতারা বারবার একটা কথা বলছেন, আমরা ড্যানিশ নই, আমেরিকানও নই, আমরা গ্রিনল্যান্ডিক। বাহ! তারা মার্কিন অধিগ্রহণের প্রস্তাবকে শুধু প্রত্যাখ্যানই করেনি, একে এক কথায় অপমানজনক বলে মনে করছে। তাদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ একটা নয়া ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন। নয়া উপনিবেশিক, তারা কেন এই শব্দটা ব্যবহার করছে? কারণ তাদের কাছে এটা শুধু একটা রাজনৈতিক প্রস্তাব নয়, এটা তাদের আত্মপরিচয়ের ওপর একটা বড় আঘাত। কয়েক দশক ধরে তারা ডেনমার্কের কাছ থেকে ধীরে ধীরে স্বায়ত্তশাসন আদায় করেছে, নিজেদের ইনুইট ভাষা ও সংস্কৃতিকে পুনর্জীবিত করার জন্য লড়াই করেছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হল ডেনমার্ক থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করা এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেওয়া। তাহলে তারা স্বাধীনতা চায়, কিন্তু আমেরিকার অংশ হয়ে নয়। একদমই নয়। তারা মনে করছে আমেরিকার এই প্রস্তাব তাদের সে স্বাধীনতার যাত্রাকে লাইনচ্যুত করার একটা চেষ্টা। গ্রিনল্যান্ডের একজন প্রথম সারির নেতা খুব স্পষ্টভাবে বলেছেন, আমরা কোপেনহেগেনের উপনিবেশ থেকে বেরিয়ে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে পরিণত হতে চাই না। খুব জোরালো কথা। তারা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে চায়। তারা চায় গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রিনল্যান্ডের মাটিতে, গ্রিনল্যান্ডের মানুষের সম্মতির ভিত্তিতে নেওয়া হোক, কোপেনহেগেন বা ওয়াশিংটনে নয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল ইতিহাস, প্রাকৃতিক সম্পদ আর সামরিক জোটের এক বিপজ্জনক ককটেল। একদিকে আমেরিকা তার ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে গ্রিনল্যান্ডকে পেতে মরিয়া, প্রয়োজনে শক্তি প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে। ঠিক। অন্যদিকে ডেনমার্ক তার সার্বভৌমত্ব এবং ঐতিহাসিক সম্পর্ক রক্ষায় অনড়, এমনকি সামরিক জবাব দেওয়ার জন্যও প্রস্তুত। আর এই দুই শক্তির মাঝে দাঁড়িয়ে গ্রিনল্যান্ড নিজেদের আত্মপরিচয়ে এবং স্বাধীনতার স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াই করছে। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ডেনিশ নেতাদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে আমেরিকা যে এত সহজে তার অবস্থান থেকে পিছু হটবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। এই সংকট হয়তো সাময়িকভাবে চাপা পড়বে, কিন্তু আর্কটিকের বরফ যত গলবে, এই অঞ্চলের ওপর আধিপত্যের লড়াই তত বাড়বে। এই বৈঠকটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো আলোচনা শোনার পর আমার একটা প্রশ্ন মাথায় ঘুরছে। বলুন। সূত্রগুলো আর গ্রিনল্যান্ডের নেতাদের কথা থেকে এটা তো স্পষ্ট যে তাদের চূড়ান্ত লক্ষ্য হল পূর্ণ স্বাধীনতা। এখন আমেরিকার এই বিশাল চাপের ফলে ডেনমার্কের সাথে তাদের যে সংকট তৈরি হয়েছে, সেটা কি গ্রিনল্যান্ডের স্বাধীনতার পথকে আরও সহজ করে দেবে, নাকি এই দুই পরাশক্তির লড়াইয়ের মাঝে পড়ে তাদের নিজেদের স্বপ্নটা আরও জটিল এক ধাঁধার মধ্যে আটকে যাবে? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে শুধু গ্রিনল্যান্ড নয়, গোটা